আমি একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে স্টুডেন্ট, নিউ ফোর্থ ইয়ারে পড়ছেন আপনি? ইয়েস। আমার বাবা বিজনেস করে, আর আমরা দুই বোন। আপনি কি বড় না ছোট? আমি ছোট। আপনি ছোট, আপনার আরেকটি বড় বোন রয়েছে। উনি কি ম্যারিড না আনম্যারিড? ম্যারিড। ওকে, আপনাদের বাড়ি কোথায়? বরিশাল। ওকে, বরিশাল আসলে খুবই সুন্দর একটা শহর। বরিশালের বন্ধু যারা শুনছেন তাদেরকে বলি, বরিশাল আসলে খুবই সাজানো গোছানো, খুব সুন্দর একটা শহর। ওখানে শহরের মাঝখানে একটা পুকুর আছে, পুকুরটার নামটা কি মনে আছে? বিবির পুকুর বলে, বিবির পুকুর বলে। তো চলুন আপনার গল্পটা শুরু করি। ছায়া, কোথা থেকে শুরু করবেন? ছোট থেকে শুরু করব। জি প্লিজ, আপনি একটু জোরে বলবেন। হ্যাঁ, আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনাকে আমরা স্টুডিওতে নিয়ে এসেছি, কোনো কিছু খাবার টাবার কিছু দেয়নি, একদম দুর্বল। হ্যাঁ, একটু জোরে বলতে হবে প্লিজ। ওকে, চলুন শুরু করা যাক। আমার ছোটবেলাটা বিশেষ করে শহরেই বেশি কেটেছে। আমি স্টুডেন্ট হিসেবে মোটামুটি ভালোই ছিলাম, তার জন্য আমাকে শহরে পড়াশোনা করানোর জন্য শহরে রাখা হয়েছে। আমি মতিঝিল আইডিয়ালি স্টুডেন্ট ছিলাম। তো ওইখানে পড়াশোনা করতাম। ক্লাস 6 পর্যন্ত ওইখানে পড়ার পর আমি অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি আমার গ্রামে শিফট হই। শিফট হওয়ার পরে আমি আমাদের ওইখানে গভর্নমেন্ট গার্লসে ভর্তি হই। ওইখানে আমার পড়াশোনা হয়। আমি ক্লাস 5-এ বৃত্তি পেয়েছিলাম, ক্লাস 8-এও বৃত্তি পেয়েছিলাম, এবং ক্লাস 9-এ সায়েন্স থেকে পড়াশোনা। ওকে, এসএসসি আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল? ব্যাকগ্রাউন্ড সায়েন্স, এসএসসি, হায়ার ম্যাথ সহ। বাহ। আমার ক্লাস যখন আমি 7-এ পড়ি তখন একটা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করে, অফার করে জাস্ট, কিন্তু তখন আমি এই ব্যাপারটা সম্পর্কে কোনো অবহিতই না, কিছুই আমি জানি না। আপনি ক্লাস 7-এ থাকা অবস্থায় আপনি ফিলিংসটাই বোঝেন না যে আসলে ব্যাপারটা কি? তখন আমার মাথার মধ্যে শুধু একটাই ইয়ে ছিল যে আমি পড়াশোনা, এর বাইরে কিছু তেমন কিছু না। এবং আমি খুব চঞ্চল ছিলাম। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের যত পার্সন আছে সবাই আমাকে খুব পছন্দ করতো। তারপর যখন আমি ক্লাস 7-এ যখন পড়ি তখন থেকে সবসময় আমার প্লেস ছিল 1। তো তারপর 7-এ যখন পড়ি তখন ওই ছেলেটা আমাকে ডিস্টার্ব করে। তখন আমি আমার বাসায় জানাই। ছেলেটা আসলে কে ছিল? ছেলেটা সম্পর্কে আমাদের একটু বলুন, যে আপনার পাড়ায় আশেপাশে থাকতো বা এরকম কিছু? আপনার বয়সের ডিফারেন্স কতটুকু ছিল? হ্যাঁ, আমার থেকে বয়সে 5 বছরের মতো ডিফারেন্স, কিন্তু ছোট ছিল আপনার 5 বছর? আমার 5 বছর বড় ছিল। আর ও পড়াশোনা সেরকম না, আমি ক্লাস 7-এ যখন পড়ি ও তখন ক্লাস 9-এ পড়ে। ওকে, ওর পড়াশোনার গ্যাপ ছিল এবং এসএসসি কমপ্লিট হয়নি, ওর গ্যাপ ছিল। পরে ডিস্টার্ব করে, তখন আমি আমার বাসায় জানাই। বাসায় জানানোর পরে আমার বাসায় বলতে আমি আমার কিছু কাজিনের কাছে জানাই। কাজিনের কাছে জানানোর পর আমার কাজিন কি করে ওকে রাস্তা থেকে ডেকে একটু শাসায় দেয় যে এরকম করবে না, এরকম করলে এরকম করবে। তো কিছুদিন চুপচাপ থাকার পর আমি আবার স্কুল যাই আসি, কোনো প্রবলেম করে না। কিছুদিন চুপচাপ থাকে, তারপর দেখা গেছে আমি যখন স্কুল যাই আমার সাথে সাথে যায়, আবার আমি যখন আসি তখন আমার সাথে সাথে আসে, এবং নানা রকম সাউন্ড করে। কি ধরনের সাউন্ড করতো মনে আছে? হ্যাঁ, এইরকম যে ভালো লাগে বললেই তো হয়, কি প্রবলেম, আমরা কি চলি না, এরকম বিভিন্ন রকম সাউন্ড করে। তো সাউন্ড করে এইভাবে ক্লাস 7 শেষ হয়ে যায়, ক্লাস 8 শেষ হয়ে যায়। তো 8-এ যখন আমি বৃত্তি পরীক্ষা দেব, তো বৃত্তি পরীক্ষাটা আমাদের স্কুল থেকে একটু দূরে আরেকটা স্কুলে আমার সেন্টারটা। তো ওই স্কুলে যাই আমি বৃত্তি পরীক্ষা দেই। তো পরীক্ষার মধ্যে ও হলের পিছন দিয়ে ওয়াল টপকায় হলের ভিতরে ঢুকে। তো ভিতরে ঢোকার পরে আমার সাথে কথা বলার জন্য আমার দাঁড় করায়। তারপরে কথা বলার জন্য দাঁড় করানোর পরে আমি বলি যে আপনি আমাকে এইভাবে ডিস্টার্ব করতেছেন, আমার পরীক্ষা চলতেছে, এটা কিন্তু ঠিক না। তো তারপর আমি বাসায় এসে ফার্স্ট তো আমার কাজিনদের কাছে আমি আবারও বলি। তো ওনারা বলে যে বাসায় কিছু বলিস না, এটা বাসায় বললে হয়তো সবাই টেনশন করবো। তো ওনারা আবার ওকে ডাইকা বলে যে তোমার একবার শাসায় দিলাম, ইয়ে হয় নাই, আরেকবার এরকম করলে কিন্তু একেবারে মাইরাটে পাটা ভাঙিয়ে দেবো, এরকম ভেঙে দেবে, এরকম কিছু বলে। কারা বলতো? আপনার কাজিন বলতো? কাজিনরা বলতো। আমার ছেলে। আপনার বাবা মাকে কাউকে জানাই না, আমার কোনো প্রবলেম হলে আমি ওদেরকেই জানাইতাম। আপনি বাবা মাকে কেন জানাতেন না এটা আমাদের একটু বলবেন? হেজিটেট ফিল করতেন নাকি কোনো ভয় পেতেন না কোনো সমস্যা? হ্যাঁ, হেজিটেট ফিল করতাম। দ্বিতীয়ত আমার আব্বু খুব একটু সেনসিটিভ টাইপের লোক, কোনো ভেজাল বা আমাদের ওইখানে যে আমার আব্বুকে পছন্দ করে না এরকম কেউ নাই। তো তার জন্য আমি আমার আব্বুকে কিছু বলতে পারতাম না। আব্বুকে আমি অনেক ভয়ও পাইতাম, কিছু বলতাম না। আপনি আপনার আব্বুকে অনেক ভয় পেতেন? আর আপনার মা? আমার মাকেও
আমি কিছু বলিনি, কারণ আমি যে কোনো প্রবলেম পড়লে ওদেরকে বললে এটা সলভ হয়ে যায়। এখানে আমি একটু নোট করতে চাই সবাইকে, দেখবেন যে এই বয়সে, বিশেষ করে ও কিশোরী বয়স, ক্লাস 7 এর কথা বলছে, এই সময়টায় বাবা কিংবা মা তার সন্তানের সবচেয়ে ভালো বন্ধু হওয়া প্রয়োজন। দেখুন, ওর জীবনে কিন্তু অনেক বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে এবং সেটা ও তার কাজিনদেরকে বলছে। সমস্যা কিন্তু জট পাকাচ্ছে, যেটা যদি বাবা মাকে বলতো তাহলে হয়তো সমস্যাটা অন্যভাবে হলেও সেটা সমাধান হতে পারত, কিন্তু সে তার বাবা মাকে বলেনি, কারণ তার বাবা এবং তার মা তার ক্ষেত্রে খুব বেশি ফ্রেন্ডলি না। খুব বেশি ফ্রেন্ডলি না হলে এই ঘটনাগুলো বা এই গল্পগুলো আসলে বলা যায় না। যাই হোক, তারপরে কি হলো? তারপর মানে ও চুপচাপ থাকে, অনেকদিন চুপচাপ থাকে। আমি ক্লাস 8 শেষ করি, 9 শুরু হয় আমার, 9ও প্রায় অর্ধেকটা শেষ হয়ে যায়। জি। তারপর আমার কিছু মানে নিউ ফ্রেন্ড হয়, কিছু আগের ফ্রেন্ডরা আমার থেকে আগের ফ্রেন্ডরা দূরে সরে যায়, আবার কিছু নিউ ফ্রেন্ড হয় আমার। তো নিউ ফ্রেন্ডদের সাথে আমি খুব খুব চঞ্চল থাকি, খুব এনজয় করি, কিন্তু আমার পড়াশোনাটা খুব সিরিয়াসলি খুব ভালোভাবে চলছে আমার পড়াশোনাটা। তারপর যখন 10-এ আমি পড়ি, তখন মানে আমার টেস্ট পরীক্ষার কিছুদিন আগে মানে ছেলেটা খুব বেশি ডিস্টার্ব করা শুরু করে, খুব বেশি ডিস্টার্ব করে মানে রাস্তায় দাঁড়া করায়, মানে চিঠি দেওয়ার চেষ্টা করে, এরকম ফোন করার চেষ্টা করে আমাদের বাসায়, বা অনেক সাইন সিম্পটম করে, যেটা আমি বুঝি যেটা ও। দর্শক, আমরা মনোযোগ সহকারে এতক্ষণ আমরা দেখেছি জীবনের গল্প। জীবনের গল্পের ধারাবাহিকভাবে আমরা জীবনের বিস্তারিতভাবে আলোচনা তুলে ধরবো। তাই অনুরোধ করবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন দেখে আসি যেটা ও করছে। তো আমার কাছে জিনিসগুলো খুব খারাপ লাগে। তো একদিন আমি আমার স্কুলের মধ্যে যখন মানে আমার ফ্রেন্ডদের সাথে আমি ছিলাম, তো স্কুল থেকে বের হয়েছি মতন স্কুলের সামনে ও মানে আমাকে অনেক ফ্রেন্ডদের মধ্যে দাঁড় করায়, সব ফ্রেন্ডদের বলছে সরে যাওয়ার জন্য। সবাই সরে যাওয়ার পর আমি খুব বিরক্ত হই, খুব রাফ বিহেভ করি ওর সাথে। কি করেন আপনি? দেখুন, আপনি রাফ বিহেভ না বলে আপনি বলুন যে আপনি যেটা করেছিলেন সেটাই। হ্যাঁ, রাফ বিহেভটা হলো আমি ওর সাথে খুব উচ্চ স্বরে কথা বলি। উচ্চ স্বরে কথা বলার পর মানে, কেন আমাকে দাঁড় করাইছেন, এইরকম করতেছেন কেন, আপনি কি আমার যোগ্য নাকি, এইভাবে আমি অনেক কথা বলি। গালি টালি দিয়েছিলেন? না, গালি টালি না, আমি ওইটা কখনোই পারি না। সো লেটস প্র্যাকটিস টুডে। তারপর মানে আমি একটু মজা করছিলাম। আমি একটু জানি যে ওই ছেলেটা তখন আপনার সাথে কি করলো, আপনি যখন রাগারাগি করছিলেন? চুপ করে বসেছিল? না, চুপ করে নাই, ও মানে দাঁড়ায়া অনেক চোখগুলা অনেক লাল 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 থাকতো, ওর চোখ টোক বড় করে অনেক ইয়ে হয়েছে। তো আমি এক পর্যায়ে আমি ছেলেটাকে একটা চড় মারি। এক পর্যায়ে ছেলেটাকে আমি কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে চড় মারি। এখন একটা স্কুলের সামনে অনেক স্টুডেন্ট থাকে, অনেক লোকজন ছিল, এমনকি মানে ওই স্কুলের সামনে ঝালমুড়ি আলারা পর্যন্ত ওর ফেভারে ছিল, সবাই আমাকে মানে ওর কথা বলতো। তো চড় মারি, এটা ওর খুব গায়ে লাগে। গায়ে লাগার পরে কিছুদিন পর ও আমার একদিন স্কুলের মধ্যে যায়। আপনার স্কুলের মধ্যে যখন যাচ্ছে সেই ঘটনাটা আমি আসবো, তবে তার আগে আমাকে বলেন তো, এই ঝালমুড়িওয়ালাও তার ফেভারে ছিল, মানে সবাই ফেভারে ছিল, মানে ব্যাপারটা ঠিক বুঝতে। ও কি একই স্কুলে পড়তো আপনার? না, আমি গার্লসে পড়তাম, আচ্ছা, ও বয়েজে পড়তো। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখনও ও এসএসসি কমপ্লিট করতে পারে নাই। না, আমি জানতে চাচ্ছি যে ফেভারে ছিল মানেটা কি? ও কি খুব পপুলার ছিল ওই মুহূর্তে ক্যাম্পাসে বা ওরকম কিছু? না, পপুলার ছিল না, ও ওইখানে খুব যাতায়াত করতো, ও দেখতে সুন্দর ছিল, মানে যে কোনো কারোর সাথে কথা বললে তাকে খুব ইজি ম্যানেজ করতে পারে। তার জন্য ঠিক আছে, তারপরে কি হলো? তারপরে আপনার চড় মারার পরে আপনি বলছিলেন যে চড় মারার পরে কিছুদিন যায়, মনে হয় 4-5 দিন যায়। 4-5 দিন গ্যাপের পরে ও একদিন আমার স্কুলে যায়। তো আমি কলের কাছে ছিলাম, কলের কাছ থেকে আমি ঘুরে আসতে নেওয়ার পরে আমি হঠাৎ ওকে দেখে আমি মানে যেই পথে আসতেছিলাম ওটা ব্যাক করে অন্য পথে আসতে নেই। তো আমার তখন একটু ভয় কাজ করে, মানে আমি দেখতেছি যে ও কয়েকটা ছেলে নিয়ে ঢুকছে, তো ভয় কাজ করে। তারপর আমি ওই ঘুরে আসতে নিলে ও মানে দৌড়ে ঘুরে এসে আমার সামনে দাঁড়ায় আমার হাতে ধরে টান দেওয়ার পর আমি মানে ওইখানে আমি হাত ছাড়েন বলে উঠি। তারপরে কিছু মেয়েরা থাকে পিছনে, তারা ওইখানে আসার পর মানে ও আমাকে বলতেছে যে তুমি আমার ওই দিন যে অপমানটা করছো কাজটা ঠিক করো নাই, আমি তোমার একদিন হইলেও আমার বাসায় নিয়ে ছাড়বো, একদিন হইলেও আমার ঘরে ভাত দেয় রান্না করামো তোমাকে দিয়ে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, পারলে কইরেন। এরকম কথা বলার পরে প্রেক্ষিতে মানে ও তখন চলে আসার পরে অনেক দিন যাবত গ্যাপ থাকে। আমার এসএসসি কমপ্লিট হয়ে যায়, ওকে আমি দেখি না। এসএসসি কমপ্লিট হয়ে যায়, আমি তো মনে করছি ও মনে হয় চলে গেছে, কোথাও ইয়ে হয়ে গেছে। এসএসসি কমপ্লিট হয়ে যায়, আমি ঢাকা আসি। আমি আগে আমাদের ওইখানে কলেজেই ভর্তি হই আর পরে ঢাকা আসি। তখন ওই ইয়ারের সিস্টেম ছিল, মানে পয়েন্টেই ভর্তি করানোর জন্য ওই ইয়ার সিস্টেম হয়।
তো আমি হোলি ক্রসে ভর্তি হই, ফার্মগেট হোলি ক্রসে ভর্তি হই। ভর্তি হওয়ার পর আমি এখানে একেবারে শিফট হয়ে যাই ফার্মগেট হোস্টেলে। ওকে। এখানে পড়াশোনা করে মাঝে মাঝে বাড়ি যাওয়া হয়, ঈদে বাড়ি যাওয়া হয়। এমনিতে ততটা বাড়ি যাওয়া হয় না, খুব থাকে আমার উপরে, খুব প্রেশার থাকে পড়াশোনার উপর যে আমার রেজাল্ট ভালো করতেই হবে। তো আমার চলছে, ভালোই পড়াশোনা চলছে। ইন্টার পরীক্ষা দেওয়ার পরে বাড়ি যাই অনেক দিন থাকি বাড়িতে। ওকে। যতদিন পর্যন্ত রেজাল্ট না হয় বাড়িতে থাকি। রেজাল্ট হওয়ার কিছুদিন আগে আমি ঢাকা আসি মেডিকেলের জন্য কোচিনে এডমিট হই। তো এখানে কোচিং করার পরে মেডিকেল আমি এডমিশন দেই। মেডিকেলে এডমিশন দেওয়ার পরে আমার মেডিকেলে চান্স হয়। চান্স হওয়ার পরে ওইখানে ভর্তি হওয়ার কিছুদিন পরে ক্যাম্পাস বন্ধ হওয়ার পরে আমি বাড়ি যাই। ফার্স্টলি বাড়ি যাওয়ার পরে আমি আমার ওই ফ্রেন্ডদের সাথে এমনি কন্ট্যাক্ট হয়। এর মধ্যে একটা ফ্রেন্ড ঢাকায় এডমিট হয়েছে ইডেন কলেজে, তো ওর সাথে ভালো কন্ট্রাক্ট থাকে। তো বাড়ি যাওয়ার পরে সবার সাথে কন্ট্রাক্ট হওয়ার পর আমরা ঠিক করি যে একদিন টিচারের সাথে দেখা করবো। আমরা বাড়িতে যে হায়ার ম্যাথ যে টিচারের কাছে করতাম ওই টিচারের কাছে দেখা করবো। ওই টিচার হলো বরিশাল মদনমোহন কলেজের টিচারের সাথে দেখা করব। তো ওই টিচারের কাছে দেখা করার জন্য আমরা যাই, সকালবেলা যাই। আমি ওই দিন আমি চলে আসবো ঢাকা, তার জন্য আমি সকালবেলায় যাই যে আমার বিকালে ঢাকা চলে আসতে হবে, বরিশাল থেকে আসার ওয়েটা বিকালে। তো আমি সকালবেলা যাই, যাওয়ার পরে অনেকক্ষণ হয়ে যায়, আমার ফ্রেন্ডেরা কেউ আসে না। তারপর আমি ফোন করি সবাই, কি ব্যাপার তোমরা আসো না কেন? বলতেছে আমাদের তো আজকে পিকনিক, তো একটা কাজ করি আমরা সবাই রেডি হয়ে আসি দেখা করে চলে যাব। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আসো, আমি কিছুক্ষণ ওয়েট করি। তারপর আসছে ওরা, আসার পরে ওরা বলতেছে আমাদের সাথে চল। আমি বলতেছি না আমার তো আজকেই ঢাকা যেতে হবে, আর তাছাড়া আমি বাসায় বলে আসিনি, আমার আম্মু অনেক রাগ করবে, সবাই অনেক রাগ করবো, আমি বলে আসিনি, এটা কিছুতেই সম্ভব না যাওয়া। পরে বলতেছে আচ্ছা আমরা তো তোর বাসার সামনে দিয়ে যাব, তুই আমাদের সাথে চল, তোকে শিফট করে দিয়ে চলে যাবো আমরা। তো আমি আচ্ছা ওকে ঠিক আছে। তো আমি একটা মাইক্রো, ওরা এই মাইক্রোটাতে করে আসছিল, আমি ওই মাইক্রোতে ওরা উঠে আমি পথ থেকে নেমে যাবো, তো আমি লাস্টে উঠি। ওঠার পরে আমি যখন উঠে আমি নক করি, পরে ঘোরার পরে আমার আর কিছু মনে নেই। আচ্ছা আচ্ছা। এখানে যে কি হয়েছিল আমি কিছুই বলতে পারবো না, জাস্ট আমি একটা স্মাইলের মতো ফিল করছি। তারপর আমি আর কিছু মনে নেই, আমার সেন্স ছিল না। আমার যখন সেন্স আসে তখন সন্ধ্যার দিকে আমি ফিল করতেছি যে তখন সন্ধ্যা জাস্ট আজান হচ্ছে এরকম সময়, এবং তখন আমি দেখতেছি যে আমি মাওয়া ঘাট ওভার করেছি, জাস্ট পোস্তকলা ব্রিজ, ঢাকা পোস্তকলা ব্রিজ। কিন্তু আমি তখন মুখে কিছু বলতে পারছি না এবং কোনো কিছু, আমি জাস্ট একবার কি দুইবার চোখ খুলে আবার চোখ অফ হয়ে গেছে। তারপর আমি আর কিছু বলতে পারবো না। যখন আমার সেন্স আসছে রাত্রে, তখন প্রায় 2:30 কি 3টা বাজে মনে হয়, আমি ওইরকম মনে হচ্ছিল আমার কাছে 2:30 কি 3টা বাজে। তখন আমি যে জায়গা, ওই জায়গাটা টাঙ্গাইল, আমি ব্যাক আসার সময় দেখেছি যে ওটা টাঙ্গাইল, কিন্তু তখন আমি জানি না ওটা যে টাঙ্গাইল। আমি একটা বাসায় আছি, ওই বাসায় অনেক লোকজন আছে, এবং আমি এর মধ্যে যখন আমি মাওয়াতে পোস্তকলা ব্রিজ, মাওয়া ঘাট যখন শেষ হলো, পোস্তকলা ব্রিজে যখন আমি চোখ খুললাম, তখন আমি দেখছি যে আমার পাশে ওই ছেলেটা বসা, সামনে আরেকটা ছেলে বসা, মাইক্রোতে 2টা ছেলে, আর আমি সামনে যে ছেলেটা বসা, ওই ছেলেটাকে আমি কখনোই দেখি নাই, আর আমার সাথে পরিচিত না ছেলেটা। আপনি কি মাইক্রোতে তখন আপনি মাইক্রোর ভিতরে? তখন আমি এর মধ্যে যে 2বার চোখ খুললাম, তখন আমি দেখতে পেয়েছি যে আমার সামনে ছেলেটা ড্রাইভারের পাশে বসা, যাকে আমি কখনোই দেখিনি এর আগে, আর আমার পাশে ওই ছেলেটা। এবং তারপর তো রাত্রে আমি যেই বাসায়, যখন আমার সেন্স আসে তখন আমি ওই বাসায়, এবং আমি দেখি যে আমার চারপাশে অনেক লোকজন, ওই বাসার অনেক মেম্বার, বাট আমি তাদের কাউকে তো কখনোই দেখিনি, চিনিও না। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে আমি এখানে কেন আসছি এবং কিভাবে। তারপর বললো যে তুমি এখানে কোনো শব্দ করবে না, সাউন্ড করবে না, এখানে যদি কোনো সাউন্ড করো তোমারই কিন্তু প্রবলেম হবে, তো এখানে কোনো সাউন্ড টাউন্ড করবে না, চুপচাপ শুয়ে থাকো। তারপর বললাম যে কেন আমি চুপচাপ শুয়ে থাকবো, আমি এইখানে আসলাম কিভাবে, আমি তো এখানে আসা না, আমার তো আজকে ঢাকা যাওয়ার কথা। তারপর বলতেছে তুমি ঢাকায় আসো, প্রবলেম নাই। ওই বাসায় একটা মহিলা বলতেছে আমাকে, তুমি ঢাকায় আসো, প্রবলেম নাই, চুপচাপ শুয়ে থাকো, আমরা কিন্তু লোক বেশি ভালো না, বেশি সাউন্ড করবা একেবারে জবাই করে দেবো। আমি তারপর চুপচাপ শুয়েছিলাম। সকাল হওয়ার পর আমি দেখলাম যে ওই ছেলেটা আসছে ওই বাসায় ছিল না, আমি ছিলাম ওই বাসায়, আসছে, এবং আসার পরে এতক্ষণ তো আমি সবার সাথে কন্টিনিউ ছিলাম। আসার পরে আমাকে একটা রুমে আলাদা করে বসিয়ে আমার হাত পা বেঁধে দেওয়া হয়েছে।
বেঁধে দেওয়া হয়েছে। বেঁধে তারপরে ও বলতেছে, এবার বুঝছো আমার সাথে খারাপ ব্যবহার করার কি ফল? আমি তো তোমার আগেই বলছিলাম যে আমার সাথে রাফ বিহেভ করে কিছু করতে পারবো না, আমার সাথে খারাপ ব্যবহার করার ফল বুঝছো? পরে আমি বলছি যে আপনি কেন নিয়ে আসছেন আমাকে এখানে? পরে বলতেছে, দেখো আমি তোমার নিয়ে আসছি, আমি তোমার কোনো ক্ষতি করবো না, তুমি আমাকে বিয়ে করো, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি বিয়ের কন্ডিশনে তুমি যেটা বলবো সেটাই ওকে। পরে আমি বলছি, কেন আমি আপনাকে বিয়ে করব? আমি তো আপনাকে বিয়ে করার প্রশ্নই জাগে না। আপনি নিজের অবস্থানটা আর আমার অবস্থানটা চিন্তা করেন। আমি একটা মেডিকেল স্টুডেন্ট আর আপনি একটা, যে কোনো ওয়েই নেই আমার সাথে আপনার বিয়ে হওয়ার মতো। আমি কেন আপনাকে বিয়ে করবো? আপনি যে আমাকে এখানে তুলে নিয়ে আসছেন, এটা যদি কেউ জানে আপনার যে কি অবস্থা হবে একবার চিন্তা করছেন? পরে বলতেছে, আমি তো তোমাকে তুলে নিয়ে আসছি, এটা তো কেউ জীবনে জানবো না, সবাই তো জানে তুমি আমার সাথে পালায় চলে আসছো। আমি বলছি, হোয়াট? আমি আপনার সাথে পালায় আসছি মানে? পরে বলতেছে, তোমাকে আমি নিয়ে আসছি তখন সকাল 8:30, আর 9:30 মধ্যে অত্র এলাকার এমন কোন লোক নেই যে জানে যে তুমি আমার সাথে পালায় আসছো। আমি মানে কি? পরে বলতেছে, এটাই তুমি তো এটাই বুঝলা না আমি যে কি করতে পারি। তোমাকে আমি নিয়ে আসার পরে আমার বন্ধু বান্ধব হইতে সবাই এলাকায় পাবলিশ করে দিছে যে আমি তোমার সাথে, তুমি আমার সাথে পালায় আসছো, আর তোমার সাথে যে আমার আগে থেকে একটা ইয়ে হইতেছিল এটা তো সবাই জানে। পরে আমি বলতেছি, আশ্চর্য, এই কথা কেউ বিশ্বাস করবে না যে আমি আপনার সাথে পালাই আসছি, আমি আপনার সাথে পালাই আসতে যাবো কেন? পরে বলতেছে, কেউ বিশ্বাস করবে না, কিন্তু করানো হয়েছে, সবাই এখন জানে যে তুমি আমার সাথে পালাই আসছো, বিশ্বাস করো না। তারপর ও কয়েকটা নাম্বারে ফোন দিল, ফোন দিয়ে সবাই একই কথা বলতেছে, মানে ওর পরিচয়টা ও না দিয়ে জিজ্ঞাসা করতেছে যে ওই মেয়েটার সম্পর্কে এই কথাটা শুনলাম, ওই মেয়েটা নাকি পালাই গেছে, এরকম এরকম সবাই একই কথা বলতেছে, হ্যাঁ মেয়েটা পালাই গেছে, কত খারাপ মেয়ে, বাবা কত কষ্ট করে পড়াশোনা করেছে, খুব বিশ্রী কমান্ড করতেছে সবাই আমার সম্পর্কে। আমি কান্না শুরু করে দিচ্ছি। পরে বলতেছে, কান্না করে কোনো লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে, তুমি মাইনে নাও, বিয়ে করো। আমি জীবনেও না। তারপর ও চলে গেছে। চলে যাওয়ার পরে দুপুরে আমাকে খাইতে দিচ্ছে, এই পর্যন্ত আমাকে কোনো কিছু খাইতে দেয়নি, দুপুরে আমাকে ওই বাসায় খাইতে দিছে শুটকি, বেগুন, ভাত খাইতে দিছে, যা আমি কখনোই খাইনি এর আগে। খাইতে দেওয়ার পর আমি খাই নাই। না খাওয়ার পরে ও এসে আমার বলতেছে, সোজাসুজি খাও, না হলে কিন্তু মারবো। আমি বলছি, আপনি আমাকে মারবেন কেন? আপনি মারার কি আমাকে? আমাকে আমার বাবা মা পর্যন্ত কোনো টাচ করে নেয় আর আপনি মারবেন? পরে বলতেছে, আমি মার কে তুমি দেখবা? পরে বলছে, খাও। পরে আমি বলছি, না আমি খাবো না, আমি এই খাবার খাবো না। পরে বলছি, কি খাইবা? আমি বলছি, আমি কিচ্ছু খাবো না, আমার বাড়িতে নিয়ে আসেন, আমার বাড়িতে দিয়ে আসেন। আপনারা আমার বাড়িতে না দিয়ে আসেন, আমার বাড়ি কারোর সাথে কন্ট্যাক্ট করতে দেন, সে এসে আমার বাড়ি থেকে লোকজন এসে আমাকে নিয়ে যাবে। ইম্পসিবল, তুমি তো তোমার বাড়ি থেকে আর কখন জীবনেও কন্ট্যাক্ট করতে পারবে না, তুমি আর জীবনেও তোমার বাড়ি কারোর কাছে যাইতেও পারবে না, কন্ট্যাক্ট করতে পারবে না। তারপর চলে গেছে। তো আমি আর কি বলবো, চুপচাপ ছিলাম, আমি খাইনি। তারপর রাত্রে আবার আসছে, রাত্রে এসে বলছে, তুমি চিন্তা করছো, ডিসিশন নিছো, কি করবা? আমি বলছি, ডিসিশন নেওয়ার কিছু নেই, আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না। আর আগে তো যা ছিল এখন তো আরো আগে সম্ভব না। আপনি কত বড় একটা অপরাধ করছেন, আপনি আমার তুলে নিয়ে আসছেন না জানেন, তারপর আনছেন টানছেন, সবার কাছে আবার এটা প্রকাশ করে দিচ্ছেন আমি আপনার সাথে পালাই আসছি। কত খারাপ কাজ করছেন, ইম্পসিবল, আমি আপনাকে কখনোই বিয়ে করবো না। পরে বলতেছে, তুমি বিয়ে করবা, পরে তুমি আমার সাথে সংসারও করবা, আমার কাছেই থাকবা তুমি। বলছে, না আমি কখনো এই কাজ করবো না, আমি আপনার বিয়ে করবো না, আপনি যদি আমার মায়েরাও ফেলান তারপর আমি আপনাকে বিয়ে করবো না। তারপর বললো, মায়েরা ফেললো বিয়ে করবো না? না, আমি বলছি না করবো না। তারপর বলতেছে যে খাও, এখন ডিম ভাজি আর ভাত নিয়ে আসছে খাওয়ার জন্য। যে জায়গায় নিয়ে গেছে ওই ফ্যামিলিটা তো এস্টাবলিশড ফ্যামিলি না, কিন্তু মানে লোকগুলা খুব ভালো না, এটা আমার কাছে আমি ফিল করতে পারছি যে লোকগুলো খুব ভালো না। তারপর বলছে, খাইবা না? পরে আমি বলছি, না খাবো না। তারপরে তখন আমার অনেক মানে চুল ছিল, বড় চুল ছিল, আমি তখন বোরকা পরি না, চুল ছিল। তখন বলতেছে যে এখন যদি আমি তোমার চুলগুলি সব কাটে দেই তারপর কি তুমি খাইবা? আমি বলছি, আপনি আমার চুল কাটবেন কেন? তোমার চুল কাইটা, তোমার চুল একেবারে মানে চুরি করলে মানুষ যেভাবে চুল কাটে ওইভাবে চুল কাইটা তোমার যদি একেবারে চেহারা নষ্ট করে সব ইয়ে করে যদি তোমার রাস্তায় ছেড়ে দেয় তারপরে কেমন হইব? তার চেয়ে বরং তুমি স্বাভাবিক আমাকে বিয়ে করো, বিয়ে করার পরে তুমি যদি পড়াশোনা করতে চাও, সব যা করতে চাও সবকিছু ঠিক আছে, আমি তোমার পড়াশোনা করো। না, আমি আপনাকে বিয়ে করবো না। পরে এভাবে আরো 2-3 দিন চলে গেল। হ্যাঁ, না খাওয়া, আমি খুব উইক হয়ে যাচ্ছি, না খাওয়া 2-3 দিন চলে গেছে। 2-3 দিন চলে যাওয়ার পরে টর্চার করা শুরু করলো। টর্চার বলতে কি এমনিতে কোনো টর্চার না, জাস্ট চড় মারতো। আর আমার মানে পা বাঁধা এইভাবে বাইধে রাখছিল, তো পায়ের নখের মধ্যে পাড়া দিয়ে দাঁড়ায় থাকতো, যেটা খুব পেন ফিল হইতো, কারণ নখ তো খুব সেন্সিটিভ জায়গা, ওইখানে পাড়া দিলে খুব পেন ফিল হইতো। তখন আমি মানে চিল্লাইতে চাইলে মুখ বন্ধ করে ধরে রাখতো। তো এইভাবে প্রায় 7-8 দিন চলে গেছে।
8 দিন 9 দিনের দিন, 9 দিনের দিন আমি মনে ইয়ে করছি, নিজে নিজে ইয়ে করতেছি যে এখান থেকে আমার যেহেতু আমার ফ্যামিলি কেউ জানেই না আমি কোথায় আছি, আর এখান থেকে আমার খুঁজে বাই করা সম্ভব না যে আমি এইখানে আছি, যে খুঁজবো তারা খুঁজে যে বাই করবো, আর তারা কি আমার আদৌ খুঁজতেছে না এইটাই মনে করতেছে যে আসলে আমি পলাই গেছি, সেটাও তো আমি জানি না যে আমি কিভাবে শিওর হম যে হ্যাঁ আমার তারা খুঁজতেছে, তারা আমার খুঁজে নিবো এই আশায় যে আমি বসে থাকবো, কিভাবে আমি শিওর হবো। তারপর আমি ইয়ে করলাম যে না আমি ওর ওয়েতে রাজি হয়ে যাই, তবে কিছু কন্ডিশন দিয়ে। তারপর আসে রাত্রে আসার পর ওই বাসায় থাকে না, ওই বাসায় শুধু আমি থাকি, ওই বাসায় থাকে না, একটা ঘরের মধ্যে আমাকে আটকে রাখছিল। ঘরটা হলো অর্ধেক টিন অর্ধেক মাটি এরকম ঘর। তো আমি তারপর আসার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি আপনার বিয়ে করতে রাজি, তবে সত্য আছে। সত্য সত্য হলো আমার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি আপনার সাথে কোনো রিলেশনে যেতে পারবো না, যেহেতু আমার ক্যারিয়ার আছে, আমি মেডিকেল স্টুডেন্ট, আমার এত কষ্ট করে যেহেতু আমি এতটুকু আসছি, আমার ইয়াটা শেষ হোক, সেটা আপনার জন্য বেটার হবে, আমার জন্য বেটার হবে, যেহেতু আপনিও ততটা এস্টাবলিশড না। তখনও একটা চাকরি করতো নাকি, ওই যে অনেকদিন আগে চলে আসছে দেশ থেকে, আসে ঢাকা একটা চাকরি করতো। তো বললো যে এটা কি এই কথা কি থাকবো, আমি বলতেছি হ্যাঁ এই কথা থাকবো, আমি পড়াশোনা করা পর্যন্ত আমাকে আপনি কোনো ডিস্টার্ব করবেন না, আমি তো বিয়ে তো করছি না। আর তারপরে বলতেছে ওকে। আপনি আপনি আসলে ডিস্টার্ব না করা বা রিলেশন বলতে আসলে কি বোঝালেন, যে ফিজিক্যাল রিলেশনের কথা? ফিজিক্যাল বা মেন্টালি বা ওর পরিবারে নিয়ে যাওয়া, সংসার, হ্যাঁ। মানে সবকিছু থেকে যাতে অ্যাভয়েড করতে পারি সবকিছু। আমি ওকে বললাম যে দেখেন আপনি তো খুব ভালো করে জানেন যে আমি মেডিকেলে পড়াশোনা করি, আমার রেজাল্ট কি বা আমার ক্যারিয়ারটা কেমন হতে পারে, আর আমার ক্যারিয়ার আমি যদি আপনাকে বিয়ে করি তাহলে তো আপনার ক্যারিয়ার আমার ক্যারিয়ারের সাথে আপনিও তো জড়িয়ে গেছেন, তাহলে আমার একটা ভালো ক্যারিয়ার হলে সেটা আপনার জন্য ভালো হবে। তো আপনি আমাকে কয়েকটা। তো এতক্ষণ জীবনের গল্পের বিশেষ অংশ আপনারা দেখেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং আপনারা কমেন্টে আপনার মূল্যবান মতামত আবার জানিয়ে দিবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।